সো পার্ট 4 এর স্টার্টে আমরা মিওকে দেখি ডিনের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন মিস্টার ডিন বলে থ্যাংক ইউ, তুমি আমার ছেলের জন্য আজকে আসলে। মিও বলে ইটস ওকে। ডিন বলে আমি তোমাকে কোনো সময় পার্টি দেবো। মিও বলে এটা কোনো দরকার নেই, এমনি তোমার ছেলের বিষয় এবার কি হবে, তোমার ছেলেকে কে দেখবে। তখন ডিন বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমার মম এবার থেকে ওকে দেখাশোনা করবে। ডিন বলে তুমি শিওর আমি তোমাকে ড্রপ করবো না। মিও বলে ইটস ওকে, আমি একা কার করে চলে যেতে পারি। বেচারা ড্যানটাকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, লাস্টে বেচারা তাকে থ্যাঙ্কস বলে দেয় আর মিও সেখান দিয়ে চলে যায়। নেক্সট দিন আমরা মিওকে দেখি যে ট্রেনের কাছে আসে, সে এসে দেখে ট্রেন ওর জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিল। মিও ট্রেনের কাছে আসে এবং বসে থাকে আর খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর তাকে চাদর গায়ে দিয়ে সেখান দিয়ে চলে যায়। তারপরে সিন আমরা মিওকে দেখেতে আস্তে আস্তে নিজের ব্যাকপ্যাক নিয়ে সেখান দিয়ে যেতে লাগে, আর যাবার আগে সে লাস্টবার ট্রেনের দিকে তাকায়, সে লগাতারে ঘুমিয়েছিল। মিও সেখান দিয়ে চলে যায়। মিও আপসেট হয়ে হোটেল রুমে যায় এবং সে নিজের রুম বুক করে। তখন সেখানে ট্রেনকে দেখে, ট্রেনকে দেখার পর ও পুরো শক হয়ে যায়। মিও খুব হ্যাপি হয়ে যায়, সে দৌড়িয়ে এসে ট্রেনকে হাক করে নেয় এবং জিজ্ঞেস করে তুমি এখানে কেন আসলে। ট্রেন বলে আমি সন্দেহ করছি আমার পিছনে তুমি নিশ্চয়ই কোনো ছেলেকে নিজের রুমে ঢুকিয়ে রাখবে। তখন মিও বলে তাহলে তুমি শোয়ার অ্যাক্টিং করছিলে কেন, তুমি যখন এখানে আসার প্ল্যান করে রেখেছিলে তুমি আমাকে বলতে পারতে। তখন ট্রেন বলে তুমি লাস্ট নাইটে কটার সময় বাড়িতে এসেছিলে। মিও বলে আমি যখন বাইরে এসেছিলাম তুমি ততক্ষণে অলরেডি শুয়ে পড়েছিলে। মিও ট্রেনকে জিজ্ঞেস করে কালকে রাত্রে কি তুমি সিনেমাটা দেখেছিলে। তখন ট্রেন বলে আমি দেখিনি, তুমি এত কোল্ড হার্টেড কী করে হতে পারলে। তখন মিও তার থেকে ক্ষমা চায়, তুমি একদম আমাকে কল করোনি, টেক্সট মেসেজও করোনি। তখন মিও বলে আমি নিজের ফোনটাকে চেক করছিলাম কিন্তু তুমি আমাকে কোনো টেক্সট মেসেজ পাঠাও নেই। ট্রেন কন্টিনিউয়াসলি মিওকে বকেই যাচ্ছিল আর মিও তার থেকে সরি বলে যাচ্ছিল। তখন ট্রেন বলে কাপলদেরকে একের অপরের সাথে মিথ্যা কথা বলা উচিত না। ট্রেন মিওকে জিজ্ঞেস করে তুমি লাস্ট নাইটে কী করছিলে। তখন মিও বলে তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। ট্রেন তাকে হাক করে নেয় এবং বলে হ্যাঁ আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম যে কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে যাবে, আর আমি ভয় পাচ্ছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কারণ আমি খুব কষ্ট করে তোমার কাছে ফেরত আসতে পেরেছি। এটা বলার সাথে সাথে ট্রেন মিওকে কুলে করে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। মিও বলে তুমি এটা কী করছো। তখন ট্রেন বলে আমি যা করতে চাই সেটাই করছি। এটার সাথে ওদের ইন্টিমেট সেশন স্টার্ট হয়ে যায়। ওরা কন্টিনিউ রোম্যান্স করে যাচ্ছিল, ট্রেন মিওকে কিস করছিল, মিও ট্রেনকে কিস করছিল। মিও ট্রেনের শার্টটাকে রিমুভ করে দেয় এবং ওরা রোম্যান্স করা স্টার্ট করে দেয়। ওদের রোম্যান্স অল নাইট চলে। তারপর আমরা সকালের সিন দেখি মিও এবং ট্রেন মিলে ঘুরতে বেড়ায়। ওরা চারিদিকে ঘুরে যাচ্ছিল এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। নেক্সট সিনে আমরা মিওকে দেখি সে একটা কাজ পারপাসে ফেসে গেছিলো, তার ওয়ার্কারদের সাথে ঝামেলা হয়ে গেছিলো, ওয়ার্কারগুলো পয়সা বেশি চাইছিলো। তখন মিও বলে আমাদের কোম্পানিতে এখন বেশি পয়সা নেই, আমি আপনাদের পয়সা ঠিক দিয়ে দেবো। কোম্পানির লোকগুলো ঝামেলা করছিল। ওয়ার্কারটা মিওকে ধমকাতে লাগে এবং বলে আমার মা অসুস্থ, তুমি যদি পয়সা না দাও তাহলে আমার মা মারা যাবে, আমার মা হসপিটালে বোধ অ্যাডমিট আছে। তখন মিও বলে তুমি তো আমাকে বলো নেই, এই কন্ট্রাক্ট সাইন করার আগে আমরা এসব কিছুই জানতাম না, তুমি এসব বাড়িয়ে বাড়িয়ে বলছো। ওদের ঝগড়া অনেক বেড়ে যায়। তখনই ওয়ার্কারগুলো মিওকে মারার জন্য আসছিল, তখনই মিডলের মধ্যে চেন চলে আসে, চেনের মাথায় আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মাথা ফেটে গেছিলো। মিও চেনের এই অবস্থা থেকে অনেক চিন্তা করছিল। অন্যদিকে আমরা সুকে দেখি মিস্টার চেংয়ের কাছে সু এসেছিল। সু রেগে গিয়ে চেংয়ের কাছে আসে এবং বলে এই আর্ট গ্যালারি ইনসিডেন্টের পিছনে তোমার হাত ছিল। চেন বলে মিস সু আপনি সত্যি করে অনেক বেশি চালাক, তুমি সব কিছু জেনে যাও। সু তার উপরে চিল্লাতে লাগে এবং বলে তুমি আইনের অবহেলা করছো। মিস্টার চ্যাং বলতে লাগে তোমার মম তোমাকে শেখায়নি একটা সিঙ্গেল ওয়ার্ড তোমার ক্যারিয়ারকে অনেক বেশি বিপদে ফেলে দিতে পারে। এটা বলে চ্যাং সুকে টাচ করতে যায়, তখন সু তাকে একটা চড় মেরে দেয়। সু বলে মিউরি কোম্পানিতে যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন চ্যাং সুকে বলে তাহলে তুমি কি করবে। যেটা শুনে সু অনেক বেশি লেগে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিওকে দেখি, চেনের অবস্থা দেখে মিও অনেক বেশি ভয় পেয়ে গেছিলো, সে ডক্টরকে বারবার ডিস্টার্ব করে যাচ্ছিলো। সে বলছিল চেন এখনও ঘুম থেকে উঠছে না কেন, সব কিছু ঠিক আছে। ডক্টর বলে সব কিছু ঠিক আছে, ও নাটক করছে। মিও বলে ও নাটক করছে না, ওর ইয়াদদাস্ত চলে গেছে। ওর এসব কথা শুনে ডাক্তার বিরক্ত হয়ে সেখান দিয়ে চলে যায় আর মিও ডাক্তারের পিছন করতে লাগে আর আড়াল দিয়ে চেন এসব দেখে হাসছিল। মিও চেনের কাছে আসে, চেন নিজে চোখ বন্ধ করেছিল। মিও অনেক বেশি ঘাবড়ে গেছিলো, তাহলে চেন ফিসফিসিয়ে হাসতে লাগে, যেটা দেখার পর মিও রাগ করতে লাগে। চেন বলে তুমি অনেক বেশি ড্রামাটিক, এমন ড্রামা করা বন্ধ করো, আমার কিচ্ছু হয় নেই। মিও তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি আমাকে ভয় পাবিয়ে দিয়েছিলে।
তখন সেখানে ট্যাং চলে আসে এবং ওদের এই অবস্থা দেখে ট্যাং আপসেট হয়ে যায় এবং একদিকে সে মিওর দিকেই তাকিয়েছিল। দেন সেখান থেকে স্যাড হয়ে চলে যায়। অন্যদিকে আমরা মিওকে দেখি চেনের সাথে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা চেন এবং মিওকে দেখি ওরা দুজনে হাত ধরে চেনের মমের কাছে আসে এবং চেনের মম এই দৃশ্য দেখার পর অনেক বেশি রেগে যায়। চেনের মম চেনকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তোমার কি এখনো ব্যথা হচ্ছে? চেন বলে, আমি ঠিক আছি। তখন মিও বলে, এইসব স্ক্যান্ডালের রিপোর্ট আমি পুলিশের কাছে জানিয়ে দিয়েছি। পুলিশ বলে এইসবের পিছনে মিস্টার চেংয়ের হাত ছিল। চেনের মম মিওকে বলে, এই ম্যাটারটাকে আমরা কোর্টে হ্যান্ডেল করে নেবো। মিও বলে ঠিক আছে। অন্যদিকে আমরা চেনের মমকে দেখি। চেনের মম মিওকে ডাকে এবং বলে, তুমি কত বছর হয়ে গেছে আমার সাথে কাজ করছো? মিও বলে, আমি আপনার সাথে 10 বছর ধরে কাজ করছি। চেনের মম মিওর হাত ধরতে হয়ে বলে, তুমি এই 10 বছরের মধ্যে যত হার্ড ওয়ার্ক করেছো এসব আমি নোটিস করেছি। চেনের মম মিওকে বলতে লাগে, তোমার এখন 30 বছর বয়স হয়ে গেছে, তোমাকে এবার বিয়ে করে নেওয়া উচিত। তখন মিও বলে, আমি বিয়ে করবো না। তোমাকে এবার বিয়ে করে নেওয়া উচিত এবং বাচ্চা প্ল্যানিং করা উচিত। তোমার মম নাতিপুতির জন্য অনেক ওয়েট করছে। মানুষের লাইফে বিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি একটা রং পার্সনকে চুজ করো তোমার লাইফ বরবাদ হয়ে যাবে আর তোমার অবস্থা আমার মতন হয়ে যাবে। তখন মিও বলে, চেয়ারম্যান আমি বিয়ে করতে চাই। মিও বলে, তুমি কি ভুলে গেছো আমি মিউরিকে কেন জয়েন করেছি? তুমি কি তোমার প্রমিসের বিষয়ে ভুলে গেছো? এসব বলার সাথে সাথে মিও অনেক ইমোশনাল হয়ে কাঁদতে লাগে। মিও বলে, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি এভরি সিঙ্গেল ওয়ার্ডকে মনে রেখেছি। তুমি 5টার মধ্যে আমার বাবাকে বাঁচিয়েছিলে, যার জন্য আমি তোমার কাছে অনেক বেশি গ্রেটফুল থাকবো। কিন্তু তুমি আমাকে প্রমিস করেছিলে আমি এবং চেন যদি সিঙ্গেল থাকি এই 10 বছরের মধ্যে, তাহলে তুমি আমাদের মিডলে আসবে না এবং আমাদের হেল্প করবে একসাথে থাকতে। আমি এই 10 বছরের মধ্যে অনেক বেশি কষ্ট করেছি। আর এটা বলে সে কাঁদতে লাগে। চেনের মন বলে, আমার সব কিছু মনে আছে এবং এখনো দিন বাকি আছে। তুমি 10 বছর ধরে সব কিছু আটকে রেখেছিলে, তাহলে তুমি এখন এসবকে যেতে দিচ্ছ না কেন? তুমি এসব বিষয়ে কি বোঝো? আমি তো তোমার সাথে ইয়ার্কি করেছিলাম আর আমার প্রমিস রিয়েলি কোনো ম্যাটার করে না। 5টার মধ্যে তোমার বাবা যখন খুব অসুস্থ ছিল তখন তোমার কাছে কোনো পয়সা ছিল না, আর নাই তোমার কাছে কিছু ছিল। 10 বছরে তুমি আমার এগ্রিমেন্টের সাথে এগ্রি করেছিলে আর এই 10 বছরের মধ্যে তুমি দাঁড়িয়ে গেলে। তোমার কাছে এখন সব কিছু আছে যা তুমি চাইছিলে। তুমি এখন তোমার প্রমিসকে ব্রেক করতে চাও। তখন মিও বলে, তুমি কি এখনো ভাবো যে আমি তোমার ছেলের যোগ্য নয়? ছেলের মম বলে, না তুমি আমার ছেলের যোগ্য নয়। আমি সবসময় তোমাকে শাস্তি দিয়ে গেছি যাতে তুমি ব্যস্ত হও। ছেলের মম কন্টিনিউয়াসলি মিওকে বকেই যাচ্ছিল আর মিও কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছিল। যখন ছেলের মম বলে, তুমি আমার প্রমিসকে ব্রেক করেছো। ছেলের মম মিওকে তার চাকরি ছেড়ে দিতে বলে। এসব শোনার পর মিও অনেক বেশি কাঁদতে লাগে। অন্যদিকে আমরা মিওকে দেখি সে এসব বসে ভাবছিল এবং খাবার খাচ্ছিল। ও শুধু চেনের মমের কথাগুলো মনে করছিল এবং আপসেট হচ্ছিল। চেনের মম ওকে বলছিল, আমি 10 বছরের মধ্যে শুধু তোমার উপরে ভরসা করেছিলাম, তুমি আমার ভরসাকে ডুবিয়ে দিলে। এইসব ভাবার পর মিও অনেক আপসেট হয়ে নিজের হোম টাউনে চলে আসে। সে শুধু চেনের মমের কথাগুলোকে মনে করে যাচ্ছিল এবং আপসেট হয়ে যাচ্ছিল। চেনের মম বলে, তুমি আমার মেয়ের মতন এবং চেন আমার ছেলের মতন। এটা বলে সে তার চোখ মুছে দেয়। আর এসব শোনার পর মিও আরও বেশি কাঁদতে লাগে। মিও নিজের বাড়িতে চলে আসে এবং পুরো বাড়ি ঘুরে দেখতে লাগে এবং সে নিজের ড্যাডের কথাগুলোকে মনে করে অনেক বেশি আপসেট হয়ে যাচ্ছিল। সে শুধু নিজের ড্যাডের বলা কথাগুলোকে মনে করছিল। মিও নিজের ড্যাডের ফটোর কাছে গিয়ে অনেক কাঁদতে লাগে এবং বলে, সব কিছু এত হার্ড কেন? তখনই পিছন দিক থেকে তার মম চলে আসে। মিওর মম মিওকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয় এবং সে তার চোখ মুছে দেয় এবং বলে, তুমি তোমার ড্যাডের অনেক বেশি হেল্প করেছিলে। মিওর মম বলে, তোমার ড্যাড তোমার উপরে অনেক বেশি প্রাউড করবে এখন। মিও বলে, মম আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এটা বলে সে কাঁদতে লাগে। মিওর মম মিওকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করে। নেক্সট দিনে আমরা চেনকে দেখি সে মিওর মেসেজটাকে পড়ছিল। মিও লিখেছিল, চেন এবার থেকে আমরা ব্রেকআপ করে নিই, আমাদের ওটা যাই ছিল সব শেষ হয়ে গেছে। মেসেজটি দেখার পর চেন অনেক বেশি আপসেট হয়ে যায়। সে ডাইরেক্ট তার মমের কাছে চলে আসে। চেন নিজের মমের কাছে এসে তার মমকে বকতে লাগে এবং বলে, তুমি মিওকে কি বলেছো? তখন চেনের মম বলে, আমি মিওকে কিছুই বলি নাই। চেন বলে, তুমি সব জানো তুমি মিওকে কি বলেছো। চেনের মম বলে, আমি খালি তাকে চাকরির থেকে বার করে দিয়েছি। চেনের মমকে বলে, তুমি কখনো ভালোবাসাকে চিনতে পারবে না। যখন তুমি কাউকে ভালোবাসবে তুমি নিজের হ্যাপিনেসকে খুঁজে পাবে। এসব শোনার পর চেনের মম বলে, সে এখন বাড়িতে নেই, সে বাড়িঘর ছেড়ে সেখান থেকে চলে গেছে, তুমি এখন তোমাকে পাবে না। তখনই চেনের মম বলে, তুমি আমার থেকে ভালো মিওকে চেনো না, তুমি ওকে কিছু টাইম দাও। এইসব শোনার পর চেন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিওকে দেখি সে তার মমের সাথে মার্কেটে গেছিলো। মিওর মম মিওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কত দিনের জন্য থাকবে? মিও বলে, আমি এখানে 1 বছরের জন্য থাকবো।
তখন মিওর মম মিওকে বলে তুমি এত বছরের জন্য থাকবে, তখন তোমার জবের কি হবে? তখন মিও বলে তুমি কি খুশি না যে আমি এখানে থাকতে এসেছি? তখন মিওর মম বলে অফকোর্স আমি হ্যাপি। মিওর মম মিওকে বলতে লাগে তুমি কি কোনো ছেলেকে পেয়েছো? তখন মিও বলে আমি বিয়ে করবো না। তখন মিও মম বলে তুমি যখন বুড়া হয়ে যাবে তখন তুমি কার সাথে থাকবে? আমি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করি। মা আমি এভাবে বকবক করতে করতে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা মিওকে দেখে এসে সবজি ধুচ্ছিল তার মায়ের সাথে। মিওর মম মিওকে বলতে লাগে তুমি যখন তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে আমি তোমাকে কিছু বলবো না, তুমি চাইলে আমাকে গ্র্যান্ডসনও দিতে পারো। মিও বলে তুমি বকবক করা বন্ধ করো। মিও বলে তুমি এত কম খাও, তোমার কাছে খাবারও নেই। মিওর মম বলে আমি তোমার জন্য এবং তোমার বোনের বিয়ের জন্য পয়সা জমাচ্ছি। মিও বলে মম প্লিজ তুমি এসব বিষয়ে চিন্তা করা বন্ধ করো, আমি নিজে পয়সা জমিয়েছি এবং আমি নিজের বোনের জন্য পয়সা জমিয়ে রেখেছি। তোমাকে চিন্তা করতে হবে না, আমরা আমাদের ফিউচারের জন্য সব কিছু সিকিউর করে রেখেছি। আমি যা পয়সা তোমাকে দিচ্ছি সেটা নিয়ে তুমি এনজয় করো। মিওর মম মিওকে বলে যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন আমি আরামসে থাকতে পারবো, তখন আমার আর কোনো চিন্তা থাকবে না। এটা শোনার পর মিও আপসেট হয়ে যায়। তখন মিওর মম মিওকে বলতে লাগে আমি আমার সারা জীবনে এই গ্রামের মধ্যেই কাটিয়েছি, আমি বাইরের দুনিয়ার বিষয়ে কিছুই জানি না। আমি জানি না যে তুমি নিজেকে এত বেশি পুশ করো হার্ড ওয়ার্ক করার জন্য। যখনই তোমার কাছে টাইম থাকবে তুমি বাড়িতে চলে আসবে। এটা শুনে ওরা দুজনেই আপসেট হয়ে যায়। তখনই মিওর বোন মিও মিও সেখানে চলে আসে। মিও মিও নিজের বোনকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয়েছে, তাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। মিও মিও তাকে সেখান থেকে নিয়ে যেতে যায়। তখন তার মা তাকে বকে আর বলে তুমি তোমার বোনের থেকে ফোন চাইবে না, কেন কি তোমার কাছে অলরেডি ফোন আছে, তোমার বোন অনেক কষ্ট করে পয়সা জমাচ্ছে। মিও মিও বলে ঠিক আছে, এটা বলে সে সেখান থেকে তাকে নিয়ে যায়। মিওর বোন মিওর সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে আসছিল, ওরা অনেক বেশি হ্যাপি ছিল, ওরা মার্কেটিং করে এসেছিলো। মিওর বোন মিওকে বলে আমার যদি একটা ব্রাদার ইন ল এখানে থাকতো তাহলে আমি তার সাথে অনেক বেশি খেলতাম। মিওর বোন মিওর সাথে অনেক পাকা পাকা কথা বলছিল, যেটা শোনার পর মিও বলে তুমি এসব কী করে জানলে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? তখন মিওর বোন বলে না, আমি মম আর ড্যাডকে এসব করতে দেখেছিলাম। তখন মিও নিজের বোনকে আদর করতে হয়ে বলে তুমি যদি কোনো ছেলেকে পছন্দ করো তাহলে তুমি ডাইরেক্ট তাকে বলে দেবে, না তো তোমার অনেক লেট হয়ে যাবে আর সে তোমার কাছ থেকে দূরে চলে যাবে। মিও মিও মিওকে বলে আমাকে তুমি যদি একটা নতুন ফোন কিনে দাও তাহলে আমি অনেক বেশি স্ট্রং হয়ে যাব। যেটা শুনে মিওর মাথা গরম হয়ে যায় এবং সে তাকে মারতে লাগে এবং বলে যে তোমার উপরে ডিপেন্ড করে। মিও মিও মিওকে বলে তুমি আমাকে এভাবে ঝুলিয়ে রেখেছো, তুমি এখনও আমাকে ফোন কিনে দিচ্ছ না। মিও বলে বকবক বন্ধ করো আর বাড়িতে চলো। মিও এবং তার বোন যখন বাড়িতে আসে তখন মিওর আন্টি সেখানে বসেছিল। মিওর আন্টি মিওকে দেখার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে লাগে তোমার বয়ফ্রেন্ড কোথায়, তুমি তোমার বয়ফ্রেন্ডকে আনো নি, তোমার বয়ফ্রেন্ড কী করে? ওর আন্টি ওকে অনেক বেশি বিরক্ত করছিল এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করে করে। তার আন্টি তাকে বলতে লাগে আমার ছেলের বয়স 32 এবং তুমি 35 বছর হয়ে গেছো, তুমি আমার ছেলের থেকে 2 বছরের বড় আর কিছু না। এমনিও এখন ভালো টাইম আছে, তুমি আমার ছেলের সাথে বিয়ের কথার বিষয়ে ভাবতে পারো। মিওর আন্টি তাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাচ্ছিলো, তখন মিও বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায় নিজের বোনকে নিয়ে। অন্যদিকে আমরা চেনকে এসে মিওর সিস্টার মিও মিওর সাথে কথা বলে যাচ্ছিল। মিও মিও বলে আমার দিদি কালকে ব্লাইন্ড ডেটে যাবে, তোমার কাছে বেশি টাইম নেই, তুমি যদি কিছু না করো তাহলে আমার দিদি আমার আত্মীয়র সাথে বিয়ে করে নেবে। এটা শোনার পর চেন অনেক বেশি টেনশনে পড়ে যায়। অন্যদিকে আমরা মিওকে দেখি সে বসে বসে মিউজিক শুনছিল আর সে চেনের ফটো অ্যালবাম খুলে দেখতে লাগে। সে চেনকে অনেক বেশি মিস করছিল। তখনই সেখানে ফায়ার ওয়ার্ক স্টার্ট হয়ে যায়। তখনই পিছন দিক দিয়ে মিওর বোন সেখানে চলে আসে। মিও মিও মিওর কাছে এসে বলে আমি একটা কিউট হ্যান্ডসাম গায়কে দেখেছি, সে ব্রিজের কাছে তোমার জন্য ওয়েট করছে। তখন মিও বলে কে সে? তখন মিও মিও তার ফটো দেখায়। এইটা শোনাতে যে মিও সেখান থেকে দৌড়িয়ে চলে যায়, সে চেনকে দেখে সে তার জন্য ব্রিজের কাছে ওয়েট করছে। মিও চেনের কাছে দৌড়িয়ে যায়। তখন চেন মিওকে দেখার পর বলে তুমি ফায়ার ওয়ার্কের দিকে তাকাও। তখন মিও বলে যেই এই ফায়ার ওয়ার্কটা স্টার্ট করেছে সে একদম বোকা, কেন কি এখন অফ সিজন চলছে। চেন বলে তুমি ধ্যান সেই ফায়ার ওয়ার্কটাকে দেখো, এটা দেখতে খুব বেশি সুন্দর লাগছে। মিও বলে যে দেখতে খুব সুন্দর লাগছে। তখন চেন বলে আমি তাহলে ঠিকই কাজ করলাম। মিও জিজ্ঞেস করে তুমি এখানে কেন আসলো? তখন চেন বলে আমি তোমার সাথে ফেস্টিভ্যাল এনজয় করার জন্য এসেছি, তুমি আমার থেকে এখন আবার পালাবার চেষ্টা করছো। তখন মিও বলে আই এম সরি। মিও মিও স্যাড হয়ে সেখানে কাঁদতে লাগে এবং বলে আমি সরি, আমি এখানে তোমাকে অনেক বেশি খারাপ ওয়ার্ড বলেছিলাম। তখন চেন তার হাত ধরে এবং বলে তুমি যদি আমাদের একসাথে রাখতে চাও তাহলে আমাদেরকে পাস্টের ঘটনাগুলোকে ভুলতে হবে, তুমি আমার ভালোর জন্য একবারের জন্য জাস্ট সেলফিশ হয়ে যাও।
মিও অনেক বেশি কাঁদছিল। তখন চেন তাকে কনসোল করে। তখন মিও ফায়ার ওয়ার্কের দিকে তাকায় এবং বলে, তুমি কটা ফায়ার ওয়ার্ক রেডি করেছো আমার জন্য? চেন বলতে লাগে, আমি 10 বছর অব্দি তোমাকে মিস করেছি, তার জন্য আমি এই ফায়ার ওয়ার্কগুলো স্টার্ট করলাম এখানে। যেটা শোনার পর মিও তাকে সরি বলে, আর ওরা দুজন দুজনকে কিস করে। ওরা দুজন দুজনের ভালোবাসা দুজনের সামনে কনফেস করে এবং ওরা দুজনে অনেক বেশি ইমোশনাল হয়ে দুজনকে হাক করে কিস করছিল। অন্যদিকে আমরা মিওর মমকে দেখেছি তার নেবারদের সাথে কথা বলছিল। সেই নেবার মহিলাগুলো বলছিল, যখন তোমার মেয়ে বাড়িতে আসবে তখনই আমি আমার ছেলের বিয়ের কথা তোমার মেয়ের সাথে বলবো, কারণ আমরা 20 বছর ধরে আত্মীয়। মিওর আন্টি কন্টিনিউ নিজের ছেলের অনেক বেশি প্রশংসা করেছিল, যেটা শোনার পর মিওর মম বিরক্ত হয়ে যায়। সে নিজের ছেলের কন্টিনিউয়াসলি প্রশংসা করে যাচ্ছিল, বলছিল আমার ছেলে খুব মহান, আমার ছেলে একটা কোম্পানির ম্যানেজার, সে অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু তার কাছে একটা বাচ্চা আছে। আমার মনে হয় না যে মিওর এটাতে প্রবলেম হবে। ওরা এভাবে বকবক করে যাচ্ছিল আর মিওর মমকে বিরক্ত করে যাচ্ছিল। তখনই সেখানে মিও চলে আসে। মিওর সাথে চেনকে দেখার পর মিওর মম এবং সেই আন্টিগুলো অনেক বেশি অবাক হয়ে যায়। আন্টিগুলো বলে, মিও মিও তুমি তোমার বয়ফ্রেন্ডকে তোমার সাথে নিয়ে এসছো? চেন নিজে ইন্ট্রোডিউস মিওর মমের সাথে করা আর বলে, আমি মিওর বয়ফ্রেন্ড। মিওর মম চেনকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয়। যখন চেন বলে, আমি সরি আন্টি, আমি মিওর সাথে 10 বছর ধরে একসাথে ছিলাম, আমি নিজের সারা জীবন মিওর সাথে কাটাতে চাই। চেন বলতে থাকে, আমি এখানে তোমাদের ব্লেসিংয়ের জন্য এসেছি, তুমি যদি আমাদেরকে আশীর্বাদ দাও তাহলে আমি কালকে মিওকে নিয়ে গিয়ে বিয়ে করে নেবো। যেটা শোনার পর ওই আন্টিগুলোর মুখের 12টা বেজে যায় এবং মিওর মম অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আন্টিগুলো মিওকে বারণ করতে লাগে এবং বলে, তুমি একটা গরিব ঘরের মেয়ে, বিয়ে অনেক বড় ব্যাপার, তোমাকে একবার ভেবে নেওয়া উচিত। সেই আন্টিগুলো চেনকে লেকচার দিতে লাগে এবং বলে, তুমি এখানে জাস্ট মিওর সাথে দেখা করার জন্য এসেছো এবং তুমি এখানে থাকো না, আর তুমি মিওর সাথে বিয়ে করার কথা বলছো। তুমি এত তাড়াহুড়া করছো কেন, কি ব্যাপার? আমার তো মনে হয় তুমি কিছু লুকাচ্ছ আমাদের থেকে। সেই আন্টিগুলো নিজের ছেলের বিষয়ে প্রশংসা করতে লাগে এবং বলে, আমার ছেলে অনেক বড় লোক, তোমার ফ্যামিলি কি করে? তখন চেন বলতে লাগে, আমি আমার মায়ের একটিমাত্র ছেলে এবং আমার মায়ের একটা কফি কোম্পানি আছে আর সে সেখানে চেয়ারম্যান। তখন চেন নিজের জমির ডকুমেন্টস দেখাতে লাগে আর বলে, আমি অনেক বেশি ধনী। সে নিজের জমির কাগজ বার করে মিওকে দিতে লাগে এবং সেই আন্টিগুলো সেগুলো দেখতে লাগে। সে নিজের জমির কাগজ মিওকে দেয় এবং বলে, এর মধ্যে অলরেডি আমি তোমার নাম লিখে রেখেছি। এটা দেখার পর সেই আন্টিগুলোর মুখের 12টা বেজে যায় এবং তারা এক দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়েছিল। তখন আন্টিগুলো চেনকে জিজ্ঞেস করতে লাগে, তোমার কাছে আর কি আছে? তখন চেন নিজের ব্যাগ থেকে 3টে গাড়ির কি দেয় এবং বলে, এই 3টি গাড়ি এবার থেকে মিওর। ও নিজের কোম্পানিতে মিওর নামে করে দেয়, তুমি এসব কিছু রাখতে পারো। সে নিজের মেডিকেল প্রেসক্রিপশন মিওকে দেখায় এবং বলে, আমি হেলদি, আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারবো। যেটা শোনার পর মিও হ্যাপি হয়ে যায়। চেন তখন মিওর মমের দিকে তাকায় এবং বলে, আমাদের আশীর্বাদ দিন। তখন মিওর মম মিওকে ডাকে এবং সে তার হাত থেকে সেই সার্টিফিকেটগুলো নিয়ে দেখতে লাগে এবং সেই আন্টিগুলো সেই সার্টিফিকেটগুলোর দিকে দেখতে লাগে। তখন সেই আন্টিগুলো বলতে লাগে, তুমি যদি মিওকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে তাকে আগে প্রপোজ করতে হবে, তোমার কাছে যদি ওয়েডিং রিং না থাকে তাহলে তুমি তাকে প্রপোজ করবে কি করে? তখন চেন নিজের পকেট থেকে ওয়েডিং রিং বার করে এবং বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? মিও হ্যাঁ বলে দেয়। এগুলো দেখার পর সবাই হ্যাপি হয়ে যায়। তারপর নেক্সট দিন আমরা চেন এবং মিওকে দেখি তারা বিয়ের জন্য ফটো খিঁচছিল। ওরা কোর্টে গিয়ে বিয়ে করে নেয়, ওরা অনেক বেশি হ্যাপি ছিল। নেক্সট দিনে আমরা মিওকে দেখি সে চেনের সাথে শপিং করার জন্য সুপার মার্কেটে এসেছিল। ওরা অনেক হ্যাপি কাপল হয়ে শপিং করছিল। চেন কন্টিনিউসলি মিওকে নিজের ওয়াইফ বলে ডাকছিল, যেটা শুনে মিও লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এবং মিওর পিছন পিছন চেনও যেতে লাগে। মিও চেনকে জিজ্ঞেস করে, তোমার হয়েছে কি? তখন চেন বলে, আমরা অলরেডি বিবাহিত। মিও বলে, আমি এসবের জন্য রেডি না, তুমি কি আমাকে একটু টাইম দেবে এসব ভাবার জন্য? তখন চেন বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে আগে কিস করতে হবে। মিও চেনকে কিস করে নেয় আর বলে, তুমি প্রমিস করো তুমি এরপর আমাকে আর বউ বলে ডাকবে না। তখন চেন বলে, ঠিক আছে। তখন মিও তাকে কিস করে, কিন্তু চেন কন্টিনিউসলি মিওকে নিজের ওয়াইফ বলে ডেকে যাচ্ছিল। মিও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় আর চেনও তার পিছন ওয়াইফ বলে ডাকতে ডাকতে করতে লাগে। নেক্সট দিন আমরা মিওকে দেখি সে নিজের জিনিসপত্র প্যাক করছিল চেনের ঘরে শিফট হওয়ার জন্য। তখনই তার কাছে চেয়ারম্যানের কল আসে এবং বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। নেক্সট দিন আমরা চেয়ারম্যানকে দেখি মিওর সাথে কথা বলার জন্য সেখানে এসে যায়। চেনের মম মিওর থেকে সরি বলে এবং নিজের ফ্যামিলি স্টোরি তাকে খুলে বলে। চেনের মম বলে, আমি যখন গরিব ছিলাম তখন চেনের বাবা আমাকে ছেড়ে দিয়েছিল, আমি একা চেনকে পেলে পুষে বড় করেছি, আমি আগে ভালোবাসাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু এসবের পর আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। মিও বলে, প্লিজ চেয়ারম্যান এসব বলবেন না। চেনের মম মিওকে বলতে লাগে, ভালোবাসা জাস্ট একটা ইলিউশন, ছেলেরা কখনো একটা মহিলাকে ভালো মতন ভালোবাসে না।
সে নিজের ছেলের বিষয়ে বলতে লাগে আমার ছেলে খুব খারাপ, আমার ছেলেও ভালো না, ও কিছুই জানে না, আমি সবসময় নিজের ছেলেকে প্রোটেক্ট করে গেছি, আমি তোমাকে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসি মিও, আমি ভয় পাই তোমরা দুজন যদি আলাদা হয়ে যাও আমার মতন, আমি চাই না যাকে আমি ভালোবাসি সে আমার মতন জীবন যাপন করুক। মিও আমি তোমাকে এবং আমার ছেলেকে সাপোর্ট করি, আমি তোমাকে আমার ফিউচার বৌমা হিসাবে অ্যাকসেপ্ট করছি, তুমি কি আমার কোম্পানিতে আবার ফেরত চলে আসবে? মিও হ্যাঁ বলে। তখন মিও নোটিস করে চেনের মমের শরীর খুব খারাপ হতে লাগে। তখন চেনের মম মিওকে বলে তুমি আমাকে একটা কথা প্রমিস করো, তুমি আমার ছেলেকে এই কথাটা কখনো বলবে না। চেনের মম মিওকে বলতে লাগে আমার ক্যান্সার আছে, আমার স্টেজ 3 চলছে। এটা শোনার পর মিও অনেক আপসেট হয়ে যায়। তখন চেয়ারম্যান বলে আমি সরি মিও, আমি 10 বছর ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি তোমার ভালোবাসার পরীক্ষায় পাস করে গেছো। নেক্সট দিন আমরা মিওকে দেখেছি ওয়াশরুমে অনেক আপসেট হয়ে দাঁড়িয়েছিল। তখন তার পিছন দিক দিয়ে চেন চলে আসে। মিও চেনকে বলতে লাগে আমাদের বিয়ে হয়ে গেছে, আমি কি এটা তোমার মমকে জানিয়ে দেবো? চেন বলে এর বিষয়ে আমরা পরে কথা বলবো। অন্যদিকে আমরা সুকে দেখেছি মিস্টার চেংয়ের কাছে আছে। চেং মিও এবং চেনের বিয়ের ফটোটা সুকে দেখিয়ে যায়, যেটা দেখার পর সু অনেক রেগে যায়। সু চেনকে বলে তুমি এসব হ্যান্ডেল করবে কী করে? তখন চেং বলতে লাগে আমার উপরে সব কিছু ছেড়ে দাও, আমি হ্যান্ডেল করে নেবো এবং তুমি আমাদের এবার থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চেন সুকে অনেক টাচ করার চেষ্টা করছিল, সু সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে আমরা মিওকে দেখেছি মিটিং রুমে মিটিং করেছিল, সে কাজের পারপাসে প্রজেক্টের ভিডিও চালিয়ে প্রজেক্ট দেখাচ্ছিল। সবাই মিওর জন্য ক্ল্যাপিং করতে লাগে। চেন মিওর দিকে তাকিয়ে অনেক বেশি স্মাইল করছিল। তখনই চেন এবং মিওর বিয়ের ফটোটা স্ক্রিনের মধ্যে চলে আসে, যেটা দেখার পর সবাই অবাক হয়ে যায় এবং আলোচনা করতে লাগে। যেটা দেখার পর চেনের মম অনেক বেশি আপসেট হয়ে যায়। আর সবাই চলে যাওয়ার পর সে মিও এবং চেনের সাথে কথা বলে। সে বলে আমি তোমাকে নিজে বড় করেছি, আর তুমি বিয়ে করে নিলে এবং আমাকে জানালেও না, তুমি কখনো আমার কেয়ার করো, তুমি সবসময় আমার এগেনস্টে কাজ করো। চেন বলে যায় যদি আমি তোমাকে জানাতাম তাহলে কি তুমি অ্যাগ্রি করতে? আমি যখন ছোট ছিলাম তুমি কখনো আমার ফিলিংসের বিষয়ে ভাবো নেই, তুমি যদি 10 বছর আগে আমাদেরকে আলাদা করতে না তাহলে এইসব আর ঘটতো না। চেন নিজের মমের উপরে চিল্লাতে লাগে এবং চেনের মম চুপচাপ তার কথাগুলো শুনে যাচ্ছিল। চেন বলতে লাগে তুমি আমার মা, এটা মানে এটা না যে তুমি আমার লাইফকে কন্ট্রোল করবে। এগুলো শোনার পর চেনের মম অসুস্থ হতে লাগে। তখন মিও আসে এবং বলে তুমি কি ঠিক আছো? তখন চেন ধমক দিয়ে বলতে লাগে মিও ওকে ছেড়ে দাও, ও ঠিক আছে। চেন চেনের মমকে বলতে লাগে তুমি তোমার দিকে একবার তাকাও, তুমি কত সুন্দর করে মিওকে এখনও কন্ট্রোল করে যাচ্ছ, আর তুমি 10 বছর অবধিও তাকে কন্ট্রোল করে গেছো। চেন নিজের মমকে ধমক দিতে লাগে এবং বলে আমি সব কিছুই জানতাম, তুমি আমাকে প্ল্যান করে মিওর থেকে দূর করেছো 10 বছর অবধি। তখন সে নিজের পকেট থেকে সেই কন্ট্যাক্টটা বার করে। মিও চেনকে বারণ করতে লাগে এবং বলে তোমার মায়ের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তখন চেন মিওকে বকে দেয় এবং তাকে চুপ করিয়ে দেয়। আর চেন নিজের পকেট থেকে সেই এগ্রিমেন্ট পেপারটা বার করে আর বলে তুমি এই এগ্রিমেন্ট পেপারটাকে মিওকে সাইন করিয়েছিলে, তুমি তাকে পয়সা দিয়েছিলে আর তাকে মুখ বন্ধ করিয়ে রেখেছিলে। চেন কন্টিনিউয়াসলি নিজের মমের সাথে ঝগড়া করেছিল। তখনই মিও তার হাত থেকে পেপারটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে এসব বন্ধ করো। চেন তখন মিওর দিকে তাকায় এবং মিওর হাত থেকে সেই এগ্রিমেন্ট পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। তখন মিও চেয়ারম্যানের দিকে তাকাতে লাগে আর জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? চেনের মমের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। নেক্সট দিন আমরা চেনকে দেখেছি আপসেট হয়ে বসেছিল। তখন তার কাছে মিও আসে এবং তার থেকে ক্ষমা চায়। চেন মিওর সাথে কোনো কথা বলছিল না। তখন মিও চেনকে মানাবার চেষ্টা করে আর বলে হানি আমি তোমার জন্য খাবার বানিয়েছি। তখন চেন বলে আমি কোনো খাবার খাবো না। মিও চেনকে নিজে হাত দিয়ে খাওয়াতে লাগে। তখন চেন বলে মিও আমার মাথা খারাপ হয়ে গেছে। চেন বলে আমি এই কন্ট্রাক্টটা 10 বছর আগেই খুঁজে পেয়ে গেছিলাম যখন আমি এখান থেকে যাচ্ছিলাম। তখন মিও তার থেকে ক্ষমা চায়। মিও চেনকে কন্ট্রোল করতে লাগে এবং বলে তোমাকে এবার তোমার মমের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। তখন চেন বলে আমি ক্ষমা চাইবো না। তখন মিও বলে তুমি তোমার টাইম নিতে পারো। চেন অনেক আপসেট হচ্ছিল। তখন মিও তাকে কন্ট্রোল করে। অন্যদিকে আমরা চেনের মমকে দেখেছি মেডিকেল চেক আপ করার জন্য হসপিটালে এসেছিল। ডক্টর চেনের মমকে বলে আপনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আপনার সার্জারি ইমিডিয়েটলি দরকার। তখন চেনের মম এগ্রি করে। অন্যদিকে আমরা সুকে দেখি তখন সে জানতে পারে যে চেনের বিয়ে মেয়ের সাথে হয়ে গেছে। সে অনেক আপসেট হয়ে ড্রিঙ্ক করে যাচ্ছিল। তখনই তার কাছে মিস্টার চেং চলে আসে এবং বলে আমার কাছে একটা প্ল্যান আছে, আমি মিউরিকে ডিস্ট্রয় করে দেবো তুমি যদি আমার হেল্প করো। মিস্টার চেং সুকে বলতে লাগে তুমি কি চাও সেই মেয়েটা এসে তোমার কাছ থেকে তোমার সব কিছু ছিনে নিয়ে চলে যাক? সু তখন নিজের মমকে বলে তুমি একে এখান থেকে ভাগিয়ে দাও, কিন্তু তার মম তাকে সেখান থেকে ভাগায় না। সু অনেক বেশি মাতাল হয়ে তো সে কিছুই বুঝতে পারছিল না। তখন চেং তার সাথে জোর জবরদস্তি করতে লাগে।
তখন সু বারবার তার মাকে হেল্পের জন্য ডাকছিল। তার মা দাঁড়িয়ে তাকে দেখছিল। মিস্টার চ্যাং সুকে কন্টিনিউয়াসলি কিস করে যাচ্ছিল। সে তার সাথে ইন্টিমেট হবার চেষ্টা করছিল। নিজের মেয়ের এই অবস্থা দেখার পর তখন তার মা মিস্টার চ্যাংকে ধাক্কা দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর সু কাঁদতে থাকে। নিজের মেয়ের এই অবস্থা দেখার পর সুয়ের মম সুয়ের কাছে আসে এবং তাকে কনসোল করে। অন্যদিকে আমরা মিওকে দেখেছি চিংচিংয়ের সাথে খেলছিল। তখন মিস্টার ড্যাং চেনের সাথে কথা বলছিল আর বলছিল থ্যাংক ইউ এখানে এসে আমার ছেলের হেল্প করার জন্য। ড্যাং বলে আমি নিজের ছেলেকে তোমাদের দুজনের উপরে ছেড়ে চলে যাচ্ছি। অন্যদিকে আমরা মিও এবং চেনকে দেখি। তারা চিংচিংকে দেখার পর মিও বলছিল কাজ আমারও যদি একটা ছেলে হতো তাহলে আমি তার সাথে খেলতাম এবং তাকে খেলনা কিনে দিতাম। তখন চেন বলে তুমি চাইলে আমি তোমাকে একটা বেবি দিতে পারি। তখন মিও বলে ইয়ার্কি করা বন্ধ করো। তখন হসপিটাল থেকে চেনের কাছে কল আসে। সে জানতে পারে যে সু হসপিটালের মধ্যে ভর্তি আছে। তখন সে তার সাথে দেখা করার জন্য চলে আসে। চেনকে দেখার পর সু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং বলে তুমি ফাইনালি আমাকে দেখার জন্য এখানে চলে আসলে চেন। চেন বলে এসব আমার দোষ, আমার জন্য এসব হলো, তুমি নিজেকে এত হার্ট করলে কেন? তখন সু বলে আমি নিজের লাইফ থেকে মুভ অন হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। আমি যাই করলাম আমার রিয়েলাইজ হলো আমি নিজেকেই বোকা বানাচ্ছিলাম। আমি মিস্টার চ্যাংয়ের সাথে কন্ট্রাক্ট সাইন করলাম এবং আমি তোমার কোম্পানিকে ধোকা দিলাম। এসব করার পরে আমি ভাবলাম তুমি আমাকে ঘৃণা করবে আর তুমি আমাকে ভুলে যাবে, এর কারণে আমিও তোমাকে ভুলতে পারবো। কিন্তু এন্ডে এসব কিছুই হলো না। আমি তোমাকে উল্টা বেশি মিস করতে লাগলাম। তুমি কি আমাকে নিয়ে সরি ফিল করো? সো চেনকে জানিয়ে দেয় এইসব ঘটনাগুলোর পিছনে মিস্টার চেংয়ের হাত ছিল। মিস্টার চেংয়ে সেই ফটোগুলো সবার সামনে পাবলিক করেছিল এবং মিস্টার চেংয়ে সুয়ের উপরে অ্যাটাক করিয়েছিল। ও আমাকেও নিজের সাথে সামিল হওয়ার জন্য বলছিল কিন্তু আমি কখনো তার সাথে এগ্রি করি নাই। তুমি চিন্তা করবে না, আমি সব এভিডেন্স পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। সু চ্যানকে থ্যাঙ্কস বলে এবং বলে তোমার জন্য আমি 6 মাস রিলেশনশিপে থাকতে পারলাম, ওর জন্য থ্যাংক ইউ। সু জিজ্ঞেস করে তোমার ওয়াইফ কোথায়? তখন চ্যাং বলে সে বাইরে তোমার জন্য ওয়েট করছে। তখন সু চ্যানকে বলে তুমি আমাকে প্রমিস করো তুমি তোমার লাভ স্টোরি আমাকে বলবে। চ্যাং বলে কিন্তু তোমাকে আগে আমাকে প্রমিস করতে হবে তুমি এভাবে নিজেকে আঘাত করবে না। সু বলে ঠিক আছে তোমার স্টোরি যদি আমার পছন্দ আছে তাহলে আমি এর বিষয়ে ভাববো। তারপর চ্যান নিজের কাহিনী সুকে শোনাতে লাগে আর বলে এগুলো এখন পাস্ট, এগুলো বিতে গেছে, এগুলোকে নিয়ে আর আলোচনা করার দরকার নেই। ওরা এভাবে কথা বলছিল তখন এখানে চিংচিং চলে আসে এবং সুকে দেখার পর বলতে লাগে তুমি আমার মম। তখন সু বলে আমি তোমার মম না, আমাকে মম ডাকা বন্ধ করো। তখন চিংচিং বলতে লাগে আমি তোমাকে নিজের মম ডাকছি কেন কি তুমি আমার মম। আমি তোমাকে নিজের মম বানাতে চাই, আমি তোমাকেই খুঁজছিলাম। এইসব দেখার পর সু আরও ঘাবড়ে যায় এবং বলে আমি একটা সেলিব্রিটি, আমার রেপুটেশন আছে। যেটা দেখার পর চেং হাসতে লাগে আর সে চিংচিংকে বলতে লাগে লোকেদেরকে নিজের মম বলা বন্ধ করো। চেন সুকে বলে আমার ফ্রেন্ডের ছেলে, আমি আমার মিও মিলে একে দেখাশোনা করছে। চিংচিং সুয়ের অনেক যত্ন করছিল যেটা দেখার পর সু ইমোশনাল হয়ে যায়। নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে মিস্টার ড্যাং সেখানে চলে আসে আর মিস্টার ড্যাংকে দেখার পর সু তার প্রেমে পড়ে যায়। সু কন্টিনিউসলি ড্যানের দিকে তাকিয়েছিল আর ড্যানও সুয়ের দিকে তাকিয়েছিল। তখন ড্যানের হোশ আছে এবং নিজের ছেলেকে বলে লোকেদেরকে এভাবে ডিস্টার্ব করা বন্ধ করো। তখন চিংচিং বলে আমি নিজের জন্য মমকে খুঁজে পেয়ে গেছি। তখন ড্যাং নিজের ছেলের মুখ চাপা দিতে লাগে আর সুয়ের দিকে তাকাতে লাগে। তখন সু এবং ড্যাং দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। ড্যাং সুয়ের দিকে তাকায় এবং বলে আমার ছেলে নিশ্চয়ই তোমাকে বিরক্ত করেছে। সু লজ্জা পেতে লাগে, ওরা দুজনেই ব্লাশ করছিল। এই সিচুয়েশন দেখার পর ড্যাং সেখান থেকে চলে যায় আর সু এবং ড্যাং দুজনে কথা বলতে লাগে। ড্যাং সুয়ের অনেক যত্ন করছিল যেটা দেখার পর সু ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা চেন এবং মিওকে দেখি। চেন মিওকে বলছিল ভগবান যখন দরজা বন্ধ করে দেয় সে নিশ্চয়ই আরেকটা দরজা তার জন্য খুলে দেবে। তখন মিও বলতে লাগে সে কি ঠিক আছে? চেং বলে হ্যাঁ সে ঠিক আছে। চেং আর মিও ওরা দুজনে হসপিটালে কথা বলতে বলতে যাচ্ছিল তখনই চেং নিজের অ্যাসিস্ট্যান্টকে হসপিটালে দেখতে পায়। চেং তার হাতে একটা কাগজ দেখে, সে বলে তুমি কি অসুস্থ? সে তার হাত থেকে সেই কাগজটা নিয়ে নেয় এবং দেখে তার মায়ের ক্যান্সার রিপোর্ট তার মধ্যে লেখা ছিল। যেটা দেখার পর চেন পুরো ভেঙে পড়ে। তখন মিও জিজ্ঞেস করে চেয়ারম্যান কোথায়? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে সে এখন হসপিটালে অ্যাডমিট আছে। চেন জিজ্ঞেস করে তার বাঁচার কতটা চান্স আছে? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে 30%। চেনের অ্যাসিস্ট্যান্ট বলে তোমাকে এবার তোমার মমের কাছে গিয়ে দেখা করা উচিত, তোমার মম চাইতো না যে তুমি জানো, তোমার মম তোমার থেকে এটা লুকিয়ে রেখেছিল। এটা শোনার পর চেন নিজের মমের সাথে দেখা করতে যায়। সে নিজের মমের এই অবস্থা দেখে খুব কাঁদতে লাগে। সে তার মমকে গিয়ে জড়িয়ে ধরে, তখন তার মমের হোশ আছে এবং তার মমও তাকে জড়িয়ে ধরে। চেন কন্টিনিউসলি কেটে যাচ্ছিল।
নেক্সট দিন আমরা চেনকে দেখেছি মিওর কাছে বসে অনেক বেশি স্যাড হয়ে গেছিলো এবং সে নিজের স্টোরি শোনাচ্ছিল। সে তার মায়ের সাথে কাটানো মোমেন্টগুলো মিওকে বলছিল। এটা বলে ও নিজের মমের অপারেশনের জন্য ওয়েট করছিল। ওর মমের অপারেশন সাকসেসফুল হয়, ডাক্তার এসে বলে তোমার মম বেঁচে গেছে। যেটা শোনার পর চেন অনেক বেশি হ্যাপি হয়, সে হ্যাপি হয়ে কাঁদতে লাগে। মিও চেনকে কনসোল করছিল। আমরা কিছুদিন পরের সিন দেখে যেখানে চেন নিজের মমকে হসপিটাল থেকে ঘরে নিয়ে আসছিল। চেনের মম মিওকে দেখে তখন মিও তার সামনে এসে বসে পড়ে। তখন চেনের মম নিজের হাত থেকে একটা চুড়ি খুলে মিওর হাতে পরিয়ে দেয় এবং বলে এটা আমার মম আমাকে দিয়েছিল যখন আমি বিয়ে করে এসেছিলাম, এবার এটা আমি তোমাকে দিচ্ছি। মিও চেয়ারম্যানকে থ্যাংক ইউ বলে। তখন চেনের মম বলে তোমার যদি এটা পছন্দ এসেছে তাহলে তুমি আমাকে মম বলে ডাকবে। তখনই চেন তার মমকে বলতে লাগে ও অনেক বেশি লজ্জা পায়, এর একটু টাইমের দরকার। তখনই মিও তার মমকে মম বলে ডাকে। তবে সে চেনের হাত মিওর হাতের মধ্যে রেখে বলে তোমাদের বিবাহিত জীবন সুখী হোক। এটা বলে ওরা সবাই হ্যাপি হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।